বিএনপিকে সংস্কার বিরোধী বলা অপপ্রচার, রাষ্ট্রকে দুর্বল করার প্রস্তাবে না। পিআরও আগে স্থানীয় ভোট চাওয়া ষড়যন্ত্র নয়, দলীয় এজেন্ডা বলছে জামায়াত। জুলাই সনদ মৌলিক সংস্কার আটকানোর চেষ্টা, প্রতিরোধের হুঁশিয়ারি এনসিপির। হত্যায় জড়িতদের বিচার চায় দেশের মানুষ, উত্তরাঞ্চলের পদযাত্রায় নেতারা। রক্তাক্ত জুলাইয়ের ৭ তারিখ দেশ জুড়ে পালিত হয় বাংলা ব্লকেড। আসে বৈষম্যমূলক কোটা বাতিলের এক দফা ঘোষণা। হল বন্ধ হয়ে গেলে আন্দোলনের হাল ধরেন বেসরকারি শিক্ষার্থীরা। খবর প্রচারের পর আরও বেপরোয়া ক্যান্টনমেন্ট থানার ওসি আলিম। হুমকি দিয়ে ঢাকা ছাড়তে বাধ্য করেছেন ভুক্তভোগীকে। অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস। এবং ডেঙ্গু আক্রান্তের প্রকৃত সংখ্যা নিয়ে ধোঁয়াশা। বরগুনায় সরকারি হাসপাতালের চেয়ে ৩ গুণ বেশি শনাক্ত হচ্ছে বেসরকারিতে। একে অপরকে দুষছেন স্বাস্থ্য বিভাগ, ক্লিনিক মালিকরা। সকালের সময় সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা দুর্বল করা সংস্কারের আকাঙ্ক্ষার সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরিকল্পিতভাবে একটি মহল বিএনপিকে সংস্কার বিরোধী হিসেবে দেখানোর চেষ্টা করছে অভিযোগ করে তিনি বলেন, নিত্য নতুন প্রস্তাব দিয়ে সংস্কার প্রক্রিয়াকে বিলম্বিত করা হচ্ছে। জরুরি সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্যরা বলেছেন, জনগণের স্বার্থেই সংস্কার হবে, কোনো বিশেষ দলের সুবিধার জন্য নয়। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশের স্বপ্নকে ধারণ করে সংস্কারের জন্য জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠক এখনো চলমান। যদিও সংস্কারের আন্তরিকতার প্রশ্নে পাল্টাপাল্টি বক্তব্য রয়েছে রাজনৈতিক দলগুলোর। রোববার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এ নিয়ে কথা বলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। জানান, নির্বাচনী ব্যবস্থা সংস্কারের ২৪৩টি সুপারিশের মধ্যে ১৪১টি, জনপ্রশাসনের ২০৮টির মধ্যে ১৮৭টি, দুদক সংস্কারের ৪৭টির মধ্যে ৪৬টি এবং বিচার বিভাগীয় সংস্কারের গুরুত্বপূর্ণ ৮৯টির ৬২ প্রস্তাবে একমত বিএনপি। একটি মহল পরিকল্পিতভাবে বিএনপিকে সংস্কার বিরোধী হিসেবে দেখানোর চেষ্টা করে যাচ্ছে অভিযোগ করে তিনি বলেন, ঐক্যমত কমিশনের প্রস্তাবের পর আবারও নিত্য নতুন প্রস্তাব দিয়ে সংস্কারকে বিলম্বিত করা হচ্ছে। কোন একজন ব্যক্তি বা কয়েকজন ব্যক্তি গোষ্ঠী তারা একটা ভুল প্রচারণা, মিথ্যা প্রচারণা সমানে করে যাবেন, আর সেটাতে তারা মনে করবেন যে জনগণ খুব সাড়া দিচ্ছে। জনগণ সাড়া দিচ্ছে না। রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে সংস্কারের নামে দুর্বল করার প্রস্তাবকে বিএনপি সমর্থন করে না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, যারা নির্বাচনকে বিলম্বিত করতে চায় তারা গণতন্ত্রের বা জুলাই আগস্ট অভ্যুত্থানের পক্ষের শক্তি নয়। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় দুর্বল ও অকার্যকর করা অবশ্যই সংস্কারের মূল আকাঙ্ক্ষার সাথে সাংঘর্ষিক। নির্বাচনকে যারা বিলম্বিত করতে চায় তারা নিশ্চয়ই গণতন্ত্রের পক্ষের শক্তি নয়, তারা নিশ্চয়ই জুলাই আগস্টের বিপ্লবের পক্ষের শক্তি নয়। প্রধানমন্ত্রীর মেয়াদ সম্পর্কে বিএনপিকে নিয়ে যে বক্তব্য দেওয়া হচ্ছে তা অস্পষ্ট জানিয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত স্থায়ী কমিটির সদস্যরা বলেন, জাতীয় সাংবিধানিক কাউন্সিলের কোনো ধারণার সঙ্গে তারা একমত নন। সংখ্যানুপাতিক পদ্ধতি পুরো নির্বাচনী ব্যবস্থাকে বদলে দেবে উল্লেখ করে তারা বলেন, সংস্কার জনগণের স্বার্থেই করতে হবে, কোনো বিশেষ দলের সুবিধার জন্য নয়। সেটাতে কিছু অস্পষ্টতা আছে। তার কর্মপরিধির মধ্যে অন্য কোনো অর্গান এবং অন্য কোনো বডি সৃষ্টি করে যাতে তার কর্মকাণ্ডকে ব্যাহত না করে, সেই জন্য আমরা এনসিসি জাতীয় কোনো ধারণার সাথে একমত হইনি। পিআর পদ্ধতি হলো গোটা নির্বাচন ব্যবস্থাকে বদলে দেওয়া। এই নিয়ে জনগণের সঙ্গে কি কোনো মত বিনিময় হয়েছে আপনাদের কারণ? খুব চিন্তা ভাবনা করে বড় সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়। বিশেষ কোনো দলের সুবিধা হবে এরকম সিস্টেমে সে কারণে করতে হবে, এটা হয় না। জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বড় কোনো পরিবর্তন তাদেরকে সম্পৃক্ত না করে গ্রহণ করা উচিত হবে না বলেও সতর্ক করেন বিএনপি নেতারা। বিএনপি সম্পর্কে একটা ভুল ব্যাখ্যা দেওয়া। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন দেরি হলে জাতীয় নিরাপত্তার ঝুঁকি বাড়বে, এজন্য দ্রুত নির্বাচন জরুরি। এদিকে সংস্কার ছাড়া ভোট হলে জাতীয় ঐক্য ধরে রাখা কঠিন হবে। জাতীয় নিরাপত্তা এবং ঐক্যমত্য নিয়ে সংলাপে একথা বলেছেন সুশীল সমাজ ও রাজনৈতিক দলের নেতারা। জাতীয় নিরাপত্তার স্বার্থে জাতীয় ঐক্যমত্য অপরিহার্য শিরোনামে জাতীয় সংলাপের আয়োজন করে ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ। গুলশানের একটি হোটেলে অনুষ্ঠানে যোগ দেন সুশীল সমাজের প্রতিনিধি, আন্তর্জাতিক সম্পর্ক, নিরাপত্তা বিশ্লেষক, গণমাধ্যম ব্যক্তিত্ব সহ রাজনৈতিক দলের প্রতিনিধিরা।
ঐক্যে কিন্তু আমরা জাতীয় সংলাপে দেশের অভ্যন্তরীণ এবং বহির্বিশ্বের সম্ভাব্য হুমকি মোকাবেলায় নানা পরামর্শ দেন সুশীল সমাজের প্রতিনিধিরা। রাজনৈতিক যে বিপদের মধ্যে আমরা আছি, এই বিপদের সঙ্গে মোকাবেলার জন্য তাদের যে সামরিক প্রস্তুতি, তাদের যে অন্যান্য চিন্তার প্রস্তুতি, তাদের যে অপরাপর বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জন করা, এই ক্ষেত্রে আমাদের একটা ম্যাসিভ ট্রেনিং দরকার। ঘরে পাশে নেপাল কি করে বিভাজিত একটা সমাজকে ঐক্যবদ্ধ করলো অভ্যন্তরীণভাবে, এবং সেই ঐক্যের ভিত্তিতে দাঁড়িয়ে কিভাবে দুই বড় শক্তিকে তারা ম্যানেজ করছে, এটাও কিন্তু দেখবার বিষয়। একটা জাতীয় নিরাপত্তা প্ল্যাটফর্ম তৈরি করবেন, তাদের মধ্যে মতপার্থক্য সত্ত্বেও এই প্ল্যাটফর্মের মধ্যে থেকে তারা জাতীয় নিরাপত্তার প্রশ্নগুলো আলাপ করবেন এবং সমাধান নির্ণয় করবেন, জাতিকে দিক নির্দেশনা দেবেন। অনুষ্ঠানে রাজনৈতিক দলের প্রতিনিধিরা বলেন, নির্বাচন যত দেরি হবে জাতীয় নিরাপত্তার ঝুঁকি তত বাড়বে। জামায়াতের প্রতিনিধি জানান, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আপত্তি নেই তাদের, তবে যেনতেন নির্বাচন মানবেন না তারা। গণ অধিকারের নেতারা বলেন, সংস্কারের আগে নির্বাচন হলে আবারও গণ অভ্যুত্থান হতে পারে। এই নির্বাচন জনপ্রতিনিধিত্বশীল সরকার যত বেশি বিলম্বিত হবে, বাংলাদেশ তত বেশি নিরাপত্তার ঝুঁকির মধ্যে পড়বার আশঙ্কাটা বাড়ছে। ভবিষ্যতে কেউ যেন স্বৈরাচার হয়ে উঠতে না পারে, আমরা এরকম একটা পরিবর্তন চাই। যদি তড়িঘড়ি করে একটা ইলেকশনের দিকে চলে যান, তাহলে কিন্তু আবারও আপনারা অনেকগুলো গণ অভ্যুত্থানের সম্মুখীন হবেন। ডিসেম্বর থেকে এপ্রিল, এর মাঝে ফেব্রুয়ারি এখানে কন্টেইনড, সুতরাং এখানে আমাদের কোনো আপত্তি নেই। প্রত্যেকের দলের এজেন্ডা ডিফারেন্ট হইলেই বানসালের ষড়যন্ত্র হচ্ছে, ইলেকশন চাচ্ছে না, ঠিক নাই, এগুলো বলাটা আমি মনে করি ষড়যন্ত্রের একটা অংশ হতে পারে। সংলাপে বিএনপির শীর্ষ নেতারা বলেন, জনগণের মধ্যে কোনো বিভেদ নেই, মতপার্থক্য রয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। জাতীয় নিরাপত্তার বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে নির্বাচিত সংসদে, আর পিআর পদ্ধতিতে নির্বাচন হলে জনপ্রতিনিধিদের জবাবদিহি থাকবে না বলেও মনে করেন নেতারা। বৈষম্য মুক্ত সমাজ করতে হলে বিশাল ঐক্যের প্রয়োজন আমাদের জনগণের মধ্যে, রাজনৈতিক দলের মধ্যে এবং সকল চিন্তাবিদ বুদ্ধিজীবীদের মধ্যে। ইলেকশনে যাব না, ইলেকশনে যাওয়ার আগে সব সমস্যার সমাধান করে তারপরে আমরা নির্বাচনে যাব, ইটস এ ডে ড্রিমিং, ইটস এ পাইপ ড্রিম। এটা হতে পারে না কোনোদিন। বাংলাদেশের মানুষ তর্ক করছে, বিতর্ক করছে, আলোচনা করছে, এবং তার মধ্য দিয়ে কিন্তু তারা একটা জায়গায় এসে পৌঁছচ্ছে। ডেমোক্রেটিক ইনস্টিটিউশনসগুলোকে আমাকে শক্তিশালী করতে হবে, এবং এটাকে শক্তিশালী করতে যদি পারি, তাহলে আমি জাতীয় নিরাপত্তাকেও আমি নিশ্চিত করতে পারবো এবং আমার অন্যান্য বিষয়গুলোকে আমি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা, পররাষ্ট্রনীতি, রাজনৈতিক অর্থনীতি, সামরিক সক্ষমতা বাড়ানো সহ নানা বিষয়ে পরামর্শ উঠে আসে জাতীয় সংলাপে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। জুলাই ঘোষণাপত্র ও মৌলিক সংস্কার আটকানোর চেষ্টা হলে প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছে এনসিপি। চাঁপাইনবাবগঞ্জে পথসভায় দলটির শীর্ষ নেতারা বলেন, অভ্যুত্থানে হত্যাকারীদের বিচারের পক্ষে দেশের মানুষ। ভারতের আগ্রাসন বন্ধে প্রয়োজনে সীমান্ত অভিমুখে লং মার্চ করা হবে বলেও জানান তারা। সাইফুর রহমান রকি রিপোর্ট। তারুণ্যের পদচারণা, বজ্রকণ্ঠে স্লোগান, মুখরিত রাজপথ। দেশ গড়তে জুলাই পদযাত্রায় এনসিপি উত্তরের জনপদ ঘুরছেন নাহিদ আক্তার, হাসনাত সার্জিসরা। রোববার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শান্তির মোড় এলাকা থেকে রাজশাহী অভিমুখে রওনা দেন এনসিপি নেতারা। এ সময় এক পথসভায় জুলাই ঘোষণাপত্র ও মৌলিক সংস্কার আটকানোর চেষ্টা হলে প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দেন সদস্য সচিব আক্তার হোসেন। আর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, মৌলিক সংস্কার ও জুলাই হত্যাযজ্ঞের বিচারের পক্ষে বাংলাদেশ। বাংলাদেশে যদি মৌলিক সংস্কারকে কেউ বাধাগ্রস্ত করার চেষ্টা করে, বাংলাদেশে জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র কেউ যদি আটকিয়ে রাখতে চায়, তাদের বিরুদ্ধে এই চাঁপাইবাসীকে প্রতিরোধ গড়ে তুলবে। উত্থানের পরে আমরা রাষ্ট্রের মৌলিক সংস্কার চেয়েছি, গণ অভ্যুত্থানের পরে আমরা গণহত্যাকারীদের বিচার চেয়েছি, আমরা জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ চেয়েছি। প্রিয় চাঁপাইবাসী, আমরা জানি এই সব আপনাদের মনের দাবি। সন্ধ্যায় রাজশাহীর সাহেববাজার মোড়ে আরেকটি পথসভা করেন এনসিপি। এ সময় গোয়েন্দা সংস্থা ও ডিসিএসপিদের ভূমিকার বিষয়ে সতর্ক করেন নেতারা। প্রশাসন ক্যাডার থেকে পুলিশ ক্যাডার, ডিসি থেকে এসপি, ওসি থেকে ইউএনও, সবাইকে একটা কথা স্পষ্ট করে বলে রাখি, যদি আপনি কোনো দলের হয়ে উঠেন,
তাহলে আওয়ামী লীগের সময়ের কথা মনে করুন, আপনার পরিণতি ওই একই রকম হবে। যদি হাসিনার পতন না হতো তখন এই ডিসিএসপিরাই গণভবনে প্রমোশনের জন্য লাইন ধরত। আর পরিবারতন্ত্রের অবসান ঘটিয়ে মেধার ভিত্তিতে রাজনীতি ও দেশকে এগিয়ে নেয়ার আহ্বান নাহিদ ইসলামের। স্বৈরতন্ত্র এবং পরিবারতন্ত্রের অবসান ঘটাতে হবে এই বাংলাদেশ থেকে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। রক্তাক্ত জুলাইয়ের 7 তারিখ দেশ জুড়ে পালিত হয় বাংলা ব্লকেট কর্মসূচি। এদিন সব গ্রেডে বৈষম্যমূলক কোটা বাতিলের এক দফা ঘোষণা করেন শিক্ষার্থীরা। আন্দোলন নিয়ে সরকারের বিভিন্ন মহল থেকে আসে নানা বক্তব্য। রাজপথ আর রাজনীতির মাঠ দুক্ষেত্রেই উত্তাপ বাড়তে থাকা এই দিনের ঘটনা প্রবাহ জেনে আসবো মাইমুনা হায়দার চৌধুরীর প্রতিবেদনে। সংস্কার করতে যাচ্ছি, এত কোটা আমাদের দরকার নেই। বৈষম্য থেকে মুক্তি পাওয়ার জন্য এই আন্দোলন। আমাদের দাবি আদায় করে আমরা রাজপথ ছাড়ব। সমাবেশ, গণপদযাত্রা, বিক্ষোভ, অবরোধ আর 10টা আন্দোলনের মতো কোটা আন্দোলনও শুরু হয় এই সকল কর্মসূচির মধ্য দিয়েই। কিন্তু মেধাবীদের দাবি আদায়ের লড়াইয়ে যুক্ত হয় এক নতুন কর্মসূচি, বাংলা ব্লকেট। 7 জুলাই 2024 বিকেল 3টা থেকে দেশব্যাপী শুরু হয় এই কর্মসূচি। বিশ্ববিদ্যালয় এলাকা ছাপিয়ে এদিন রাজধানীর মূল সড়কগুলো অবরোধ করেন শিক্ষার্থীরা। মুহূর্তে স্থবির হয়ে পড়ে গোটা রাজধানী। শুধু ঢাকা নয়, পুরো দেশের বিভিন্ন সড়ক অবরোধ করে পালন করা হয় বাংলা ব্লকেট। কোটা বিরোধী আন্দোলন যে বড় সংগ্রামের রূপ নিচ্ছে তার আঁচ পাওয়া যায় এই দিনেই। এদিন 4 দফা থেকে সরে কোটা বাতিলের 1 দফা ঘোষণা করেন শিক্ষার্থীরা। এদিকে শিক্ষার্থীদের আন্দোলনকে অযৌক্তিক উল্লেখ করে বিষয়টি সর্বোচ্চ আদালতে নিষ্পত্তি হওয়া উচিত বলে মন্তব্য করেন শেখ হাসিনা। আজকে আন্দোলনের নামে যেটা আবার করা হচ্ছে, পড়াশোনার সময় নষ্ট করা, এটারও কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। কোটা আন্দোলনকে নিয়ে এদিন আওয়ামী সরকারের বিভিন্ন মহল থেকেও আসে একই রকম মন্তব্য। এদিকে কর্মসূচি চলাকালে সন্ধ্যার দিকে সরকারের তরফ থেকে আলোচনার জন্য কোটা আন্দোলনের 3 সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলাম ও সার্জিস আলমকে শাহবাগ থানায় ডেকে নেওয়া হয়। যদিও কোটা সংস্কার ছাড়া মাঠ ছাড়বেন না বলে সাফ জানান শিক্ষার্থীরা। এরপর সারা দেশে অনির্দিষ্টকালের জন্য কলেজ বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বর্জনের পাশাপাশি পরদিন বিকেল 3:30 থেকে আবারও অবরোধ কর্মসূচির ঘোষণা করেন শিক্ষার্থীরা। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে খবর প্রচারের পর আরও বেপরোয়া হয়ে উঠেছেন ক্যান্টনমেন্ট থানার ওসি আলিম। চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযোগ করতে গেলে মামলা না নিয়ে থানায় আটকে রেখে উল্টো নিজেই চাঁদা নেন ভুক্তভোগীদের কাছ থেকে। এমন অভিযোগের ভিত্তিতে সংবাদ প্রচার হলে এবার ওসি আলিমের হুমকিতে ঢাকা ছাড়তে বাধ্য হয়েছেন ভুক্তভোগীরা। দফায় দফায় চেষ্টা করেও ওসিকে পাওয়া যায়নি। তবে ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা নেবেন তারা। ওসি আলিমের অনিয়ম আর স্বেচ্ছাচারিতা নিয়ে মাহাদি ইসলাম ধ্রুবর ধারাবাহিক রিপোর্টের দ্বিতীয় পর্ব। আজ ক্যামেরায় ছিলেন শাহজাহান খান। আমি ন্যায় বিচার চাই, আমি বাঁচতে চাই। 2রা জুন সময় সংবাদে নিজের বিরুদ্ধে সংবাদ দেখে একদিন পরই অভিযোগকারীদের শায়েস্তা করতে হাজির হন ওসি আলিম। সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়ে সেই দৃশ্য। শুধু 4 জুনই নয়, মোট 3 দফা নির্মাণাধীন ওইসব ভবনে গিয়ে সবাইকে শাসিয়ে আসেন ক্যান্টনমেন্ট থানার ওসি আলিম। সেই ঘটনার পর থেকে ওসি আলিমের বিরুদ্ধে যারা অভিযোগ করেছিলেন তারা এলাকা ছাড়া। বন্ধ হয়ে গেছে নির্মাণাধীন ভবনগুলোর সব ধরনের কাজ। ওসি নিজে এসে ওই সিকিউরিটি ইনচার্জে কি করছে?
গলায় এভাবে ধরে চাপ দিছে, মানে কিডি মেরে ধরছে, কিডি মেরে ধাক্কাতে ফালাই দিয়ে 2-3টা থাপড় মারছে। এর আগে চাঁদা না পাওয়ায় 13 মে পুলিশের উপস্থিতিতেই একদল যুবক হানা দেয় একটি নির্মাণাধীন ভবনে। পুরো ঘটনাটি ঘটে ক্যান্টনমেন্ট থানার পুলিশ সদস্যদের সামনে। ভুক্তভোগীরা চাঁদা দিতে অস্বীকৃতি জানিয়ে থানায় মামলা করতে গেলে মারধরের পর উল্টো 50,000 টাকা চাঁদা নেওয়ার অভিযোগ আসে ওসি আলিমের বিরুদ্ধে। ক্যান্টনমেন্ট থানায় মামলা রুজু করতে যাই, ওসি সাহেব আমাকে ওখানে থাপ্পড় মেরে লকআপে পুরে দেয়। বলছে সারাতে গেলে 50,000 টাকা দিতে, পরে 50,000 টাকা দিলাম, দেওয়ার পরে টাকা রাহার পরে ওরা ছাড়ল না সারি আমারও ছাড়ল না, আমারও রাহিয়ে দিল। ভুক্তভোগীরা সে সময় অভিযোগ করেন ওসির নির্লিপ্ততার সুযোগে চাঁদাবাজরা বেপরোয়া হয়ে ওঠে ইসিবি মানিকদি এলাকায়। এসব নিয়ে পুলিশ সদর দপ্তর সহ সরকারি বেসরকারি বেশ কয়েকটি সংস্থায় লিখিত অভিযোগ করে ভুক্তভোগীরা, কিন্তু কোনো সুরাহা হয়নি। এসব নিয়ে সংবাদ প্রচারিত হয় 2রা জুন। সংবাদ প্রচারের পর এখন খোঁজ মিলছে না ওসির বিরুদ্ধে অভিযোগ দেওয়া শাহজাদা নামের এক ব্যক্তির। আসাদ নামের অপর এক অভিযোগকারী অজ্ঞাত স্থান থেকে মোবাইলে জানান ওই এলাকায় আর ফিরবেন না তিনি। এখানে শেষ না, ইসিবি এলাকার এক ব্যবসায়ীর কাছ থেকে আর্থিক সুবিধা চেয়ে না পেয়ে তাকেও হয়রানি করেন ওসি আলিম। অর্থনৈতিকভাবে খুব খারাপ অবস্থায় যাচ্ছিলাম, আমি ওনার অনৈতিক সেই আবদারগুলো রাখতে পারিনি। রাখতে না পারায় উনি আবার সেই যে আওয়ামী লীগ নেতা আমাকে এই মামলাগুলো দিয়ে আমাকে এভাবে জেল খাটাইছে মাসের পর মাস। তার সাথে যোগসাজশে আমাকে আওয়ামী দোষর টেক লাগায় আমাকে ছাত্র জনতার মামলা দেওয়া শুরু করে, আমাকে বারবার আমাকে হয়রানি করতেছে। আমি তার হয়রানির কারণে আমার বাসা বাড়িতে আমি কোথাও থাকতে পারতেছি না। আমি দীর্ঘদিন নির্যাতনের শিকার। এসব বিষয়ে জানতে কয়েকদিন দফায় দফায় যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া মেলেনি ওসি আলিমের। মোবাইলে মেসেজ ও কল করা হলেও তিনি কোনো উত্তর দেননি। আপনি যে নম্বরটিতে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। ডিএমপির এই ঊর্ধ্বতন কর্মকর্তা বলছেন অভিযোগের সত্যতা মিললে ব্যবস্থা নেবেন তারা। কারোর বিরুদ্ধে কোনো রকম হয়রানিমূলক বা মিথ্যাভাবে কাউকে কোনো মামলা জড়িয়ে কোনো মামলা প্রদানের কোনো অবকাশ নেই। কারো কোনো গাফিলতির প্রমাণ পাওয়া যায় তাহলে অবশ্যই আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। বিভিন্ন ব্যবসায়ের কাছ থেকে চাঁদা তোলা, থানায় যথাযথ সময় না দেওয়া সহ বিভিন্ন অভিযোগ আছে ওসি আলিমের বিরুদ্ধে। আইন রক্ষা যার কাজ, সেই ক্যান্টনমেন্ট থানার ওসি আব্দুল্লাহ আলিম প্রতি পদে পদেই করছেন বেআইনি কাজ। দুর্নীতি অসঙ্গতির পাশাপাশি এখন তার বিরুদ্ধে আওয়াজ তুললে দিচ্ছেন প্রাণনাশের হুমকি। রক্ষক যখন ভক্ষক হয় তখন ন্যায় বিচার চাইবে কার কাছে এলাকার সাধারণ জনগণ? এমন প্রশ্ন এখন সর্বসাধারণের। মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। দেশের ডেঙ্গুর হটস্পট ঘোষণা করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়, অথচ আক্রান্তের সংখ্যা দেখানো হচ্ছে শুধু সরকারি হাসপাতালের হিসাব, যেখানে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে শনাক্ত হচ্ছে সরকারি হিসাবের 3.5 গুণের বেশি। এজন্য একে অপরকে দুষছেন স্বাস্থ্য বিভাগ ও বেসরকারি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ওনার্স অ্যাসোসিয়েশন। রুবেল হোসেনের ছবিতে সাইফুল মিরাজের রিপোর্ট। ডেঙ্গুর উপসর্গ নিয়ে টেস্ট করতে আসা রোগীদের এ ভিড় বরগুনার একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে। প্রতিষ্ঠানটির তথ্য মতে প্রতিদিন গড়ে 200 মানুষ ডেঙ্গু পরীক্ষা করান, যাদের মধ্যে অর্ধেকের বেশি শনাক্ত হচ্ছেন। একই চিত্র জেলার সব বেসরকারি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের। যে রোগীগুলো ডেঙ্গুর উপসর্গ নিয়ে আসে তাদের ভিতরে ম্যাক্সিমাম পজিটিভ আসে, প্রায় 50% বেশি পজিটিভ পাওয়া যাচ্ছে। এক মাসে আমাদের 1500 থেকে 1600 টেস্ট করানো হচ্ছে ডেঙ্গু টেস্ট, তার ভিতরে 500 থেকে 600 টেস্ট পজিটিভ আসছে। বরগুনা জেনারেল হাসপাতালে প্রতিদিন ডেঙ্গু পরীক্ষার সক্ষমতা মাত্র 100 জনের, আর তাই বাড়তি রোগীর চাপে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের। গত জুনে সরকারি হিসাবে জেলায় আক্রান্তের সংখ্যা দেখানো হয়েছে 2110 জন, কিন্তু বেসরকারি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের তথ্য মতে জুনে 18,000-এর বেশি টেস্টে 7,200 জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। ফলে ডেঙ্গুর প্রকৃত চিত্র নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা, বাড়ছে উদ্বেগ। বরগুনায় প্রকৃত ডেঙ্গুর যে তথ্য, সেই তথ্য কিন্তু আমরা পাচ্ছি না। তো সেক্ষেত্রে আসলে এই বেসরকারি হাসপাতালে যে টেস্টগুলো হয় তার সাথে সরকারি একটা সমন্বয় ঘটানো যায় কিনা, এই সমন্বয় ঘটাতে পারলে কিন্তু আমরা বরগুনার প্রকৃত চিত্র পেতে পারতাম। প্রতিদিন রোগী ভর্তি 190-200, একসাথে এই 190-এর বের হওয়া সম্ভব না বিধায় আমরা সাপোর্ট 50% দিতে পারছি।
তথ্যের সমন্বয় না থাকায় একে অপরকে দুষছে স্বাস্থ্য বিভাগ ও বেসরকারি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ওনার্স অ্যাসোসিয়েশন। জুন 2025 মাসে টেস্টের আমাদের পরিসংখ্যান বলছে 18,000-এর বেশি হবে, যার মধ্যে 40%ই পজিটিভ। আমাদের এই তথ্য স্বাস্থ্য বিভাগ দিচ্ছে না। যদি এই তথ্য নিত তাহলে বরগুনার ডেঙ্গুর পরিস্থিতি প্রকৃতি চিত্র ধরা পড়ত। যারা রেফার্ড হয়ে যাচ্ছে অথবা বেসরকারি পর্যায়ে যে টেস্টগুলো আছে সেগুলো যদি যোগ হতো তাহলে কেসের সংখ্যা আরো বাড়তো। তাদের কাছ থেকে কোনো রকম সহায়তা পাওয়া যাচ্ছে না। আক্রান্তের সংখ্যা বাড়ায় গত 14 জুন বরগুনাকে ডেঙ্গুর হটস্পট ঘোষণা করে স্বাস্থ্য মন্ত্রণালয়। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। যেন জলে পড়েছে পায়রা বন্দরের ড্রেজিং প্রকল্পের 6,500 কোটি টাকা। বছর না যেতেই নদীর গভীরতা ফিরে গেছে আগের অবস্থানে। বন্দরে ভিড়তে পারছে না বিদেশি জাহাজ। এত বিশাল ব্যয়ে বাস্তবায়ন করা প্রকল্পের কার্যকারিতা এবং স্বচ্ছতা নিয়ে এখন উঠেছে নানা প্রশ্ন। বন্দর চেয়ারম্যান বলছেন, ড্রেজিংয়ের সময় বন্দরটি সচল না করাটা ছিল ব্যর্থতা। বিস্তারিত শিকদার জাবির হোসেনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন তৌকিব পেদা। 2016 সালে দেশের তৃতীয় সমুদ্র বন্দর হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে পায়রা সমুদ্র বন্দর। শুরু থেকেই এই বন্দরের প্রধান প্রতিবন্ধকতা ছিল চ্যানেলের প্রয়োজনীয় গভীরতার অভাব। শুরুতে রামনাবাদ চ্যানেলের প্রাকৃতিক গভীরতা ছিল গড়ে 6.3 মিটার। এই নাব্যতা ধরে রাখতে 2020 সালে 413 কোটি 33 লাখ টাকা ব্যয়ে শুরু হয় রক্ষণাবেক্ষণ ড্রেজিং প্রকল্প। এতে বড় জাহাজ চলার মতো নাব্যতা না আসায় হাতে নেওয়া হয় আরও বড় প্রকল্প ক্যাপিটাল ড্রেজিং। দেশের চরম ডলার সংকটের মধ্যেও 2022 সালে রিজার্ভ থেকে প্রায় 6,500 কোটি টাকা ব্যয়ে শুরু হয় পায়রার ড্রেজিং প্রকল্প। কিন্তু 2023 সালের মার্চে হস্তান্তরের পর মাত্র 6 মাসের মধ্যেই আবারও পলি জমে চ্যানেলের গভীরতা নেমে আসে পূর্বাবস্থায়। বর্তমানে ভাটার সময় গড়ে 5.9 মিটার, জোয়ারেও মাত্র 6.5 মিটার গভীরতা থাকে। ফলে নাব্য সংকটে ভিড়তে পারছে না বিদেশি জাহাজ। বন্দরের বর্তমান চেয়ারম্যান বলেন, ড্রেজিং এর সময় বন্দরটি সচল না করাটা ছিল ব্যর্থতা। যে সিনক্রোনাইজেশন হওয়ার কথা ছিল ড্রেজিং এর সাথে পায়রা পোর্ট সচল করা, সেই সিনক্রোনাইজেশনটা হয়নি। ক্যাপিটাল ড্রেজিং সম্পন্ন হওয়ার পর বন্দর কর্তৃপক্ষ থেকে 10.5 মিটার গভীরতার কথা জানালেও তখন কাজে আসেনি এ নাব্যতা। কারণ ফার্স্ট টার্মিনাল নির্মাণ কাজ শেষ না হয় চ্যানেলে মাদার ভেসেল ঢুকতে পারলেও জেটিতে ভিড়তে না পারায় লাইটারাজের মাধ্যমেই পণ্য খালাস করতে হয়েছে। তবে ব্যবসায়ীরা বলছেন, চ্যালেঞ্জের পাশাপাশি পায়রা বন্দরে রয়েছে বিপুল সম্ভাবনা। শুধু দরকার নিয়মিত ড্রেজিংয়ের মাধ্যমে নাব্যতা ধরে রাখা এবং প্রকল্পের অর্থের যথাযথ ব্যবহার। বন্দরের কাজকর্মগুলা সুচারুরূপে করতে হবে। চ্যানেল কন্টিনিউয়াস ড্রেজিং লাগবে চ্যানেলে। এখানে বাল্ক কার্গোগুলি যদি কন্টিনিউ করে তাহলে পোর্টটা রান করতে থাকলে আস্তে আস্তে পটুয়াখালীর আশেপাশের এলাকাটা ফিনান্সিয়ালি ইন্ডাস্ট্রিয়ালি ডেভেলপ করবে। এ পর্যন্ত পায়রা বন্দরে পণ্য খালাস করেছে 529টি বিদেশি ও 3,426টি দেশীয় লাইটারেজ জাহাজ। এ থেকে সরকার রাজস্ব আয় করেছে প্রায় 2,079 কোটি টাকা। অন্যদিকে ক্যাপিটাল ড্রেজিং প্রকল্পের ব্যয় হয়েছে প্রায় 6,500 কোটি টাকা। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। সিলেটের পাথর কোয়ারি খুলে দেওয়া সহ 5 দফা দাবিতে 72 ঘন্টার পণ্য পরিবহন ধর্মঘট পালন করছেন জেলা ট্রাক পিকআপ এবং কাভার্ড ভ্যান শ্রমিকরা। বিস্তারিত জানাতে সিলেট পাইকারি বাজারে আছেন সহকর্মী অপু বণিক। সরাসরি যাচ্ছে তার কাছে। অপু, দেখুন, 5 দফা দাবিতে কিন্তু পাথর কোয়ারি খুলে দেওয়ার জন্যই শ্রমিকরা কিন্তু এই ধর্মঘটের ডাক দিয়েছেন। যেহেতু আজকে ধর্মঘটের তৃতীয় দিন এবং গতকাল পর্যন্ত কিন্তু 48 ঘন্টার ধর্মঘট ছিল। পরবর্তীতে তারা কথা বলে সেটাকে আরও 24 ঘন্টা যোগ করে 72 ঘন্টায় নিয়ে যায়। এবং আরেকটি বিষয় আমরা বলতে চাই আপনাদেরকে, গত দুদিনের তুলনায় আজকে যে সুভানীঘাটের যদি অবস্থা যদি আমি আপনাদেরকে জানাতে চাই, তাহলে সকাল থেকে এখন অবধি পর্যন্ত ছোট ছোট যে পিকআপগুলো রয়েছে সেই পিকআপগুলো কিন্তু দূর দূরান্ত থেকে এসে এই মার্কেটে ঢুকেছে এবং এখান থেকে বড় যে ট্রাকগুলো রয়েছে সেই ট্রাকগুলো কিন্তু আবার বের হয়ে যাচ্ছে। তো এখানের যারা ব্যবসায়ীরা আছেন এবং শ্রমিক যারা আছেন তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা যেমনটি বলছে যে এই আজকের পরিস্থিতিতে আসলে ধর্মঘটের কোনো ধরনের প্রভাব আমরা এই কাঁচা বাজারে আমরা লক্ষ্য করিনি এবং পর্যাপ্ত পরিমাণে এখানকার যে কাঁচা
মাল যেগুলো রয়েছে বিভিন্ন জায়গা থেকে, এই মালগুলো কিন্তু একদম কোনো ধরনের বাধা বিপত্তি ছাড়া নির্বিঘ্নভাবে কিন্তু এখানে এসে পৌঁছেছে এবং সেখান থেকে ছোট ছোট যে পিকআপগুলো রয়েছে সেই পিকআপগুলো যুগে কিন্তু সিলেটের বিভিন্ন থানা উপজেলা পর্যায়ে কিন্তু সেখান থেকে মালগুলো কিন্তু সরবরাহ করা হচ্ছে। এবং এখানকার গতকাল যেটি ট্রাক মালিক সমিতির যিনি সভাপতি বলছিলেন দুলু মিয়া, তার সাথে আমরা কথা বলছিলাম, তিনি যেমনটি জানিয়েছেন যে তাদের সাথে এখন অবধি পর্যন্ত কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এই ধর্মঘটের বিষয়টি নিয়ে কিন্তু তাদের সাথে বৈঠক হয়নি এবং যেহেতু বৈঠক হয়নি তো সেই সুবাদে কিন্তু তারা আবারও 48 ঘন্টার পরবর্তীতে কিন্তু তারা আরও 24 ঘন্টা যোগ করে 72 ঘন্টায় ধর্মঘটের ডাক দিয়েছেন। তবে ধর্মঘটের কোনো প্রভাব আমরা আজকে লক্ষ্য করিনি, যেহেতু সুবানীঘাট হচ্ছে সবচেয়ে বড় কাঁচামালের বাজার, তো সেই ক্ষেত্রে কিন্তু এখান থেকে কিন্তু সিলেটের সব জায়গায় কাঁচামালের পণ্যগুলো কিন্তু যায়। তবে এখন অবধি পর্যন্ত সবাই কিন্তু এখানে আসছেন এবং এখান থেকে কিন্তু পণ্য নিয়ে যাচ্ছেন। তো সিলেটে এই ছিল আমার কাছে পণ্য পরিবহন ধর্মঘটের সর্বশেষ। দেখছেন সকালের সময়। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 78 জনে, যেখানে শুধু কের কাউন্টিতেই মারা গেছেন 68 জন, যার মধ্যে 28 জন শিশু রয়েছে। নিখোঁজ রয়েছেন অনেকে। নিখোঁজ সবাইকে খুঁজে নেওয়া পর্যন্ত উদ্ধার কাজ অব্যাহত থাকবে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এখন পর্যন্ত 850 জনকে উদ্ধার করা হয়েছে বলে জানায় জরুরি উদ্ধারকারী কর্তৃপক্ষ। এ যেন এক ভয়াবহ বিভীষিকা। নিহতদের অধিকাংশই শিশু হওয়ায় ক্ষতটা যেন আরও গভীর। এখনও আশায় বুক বাঁধছেন নিখোঁজ স্বজনদের পরিবারগুলো, যদি কোনোভাবে খোঁজ মেলে প্রিয়জনের। যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভয়াবহ বন্যায় হতাহতের সংখ্যা বাড়ছেই। সবচেয়ে বেশি মৃত্যু কের কাউন্টিতে। উদ্ধার হওয়া বেশ কয়েকটি মরদেহের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানায় কের কাউন্টি পুলিশ। স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী বাহিনী জানায় এখনও চলছে উদ্ধার কার্যক্রম। নিখোঁজদের সন্ধানে মোতায়েন রয়েছে হেলিকপ্টার, ড্রোন ও নৌযান। হাসপাতালগুলোতে জারি করা হয়েছে জরুরি সতর্কতা। নিখোঁজ সবাইকে খুঁজে না পাওয়া পর্যন্ত উদ্ধার কাজ অব্যাহত থাকবে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ভয়াবহ এ দুর্যোগের ক্ষয়ক্ষতির চিত্র সরেজমিনে দেখতে শুক্রবার টেক্সাস সফরের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান, গভর্নর গ্রেগ অ্যাবট ও অন্যান্য টেক্সাস কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে কাজ করছে প্রশাসন। একে শতাব্দীর ভয়াবহ দুর্যোগ আখ্যা দিয়ে একসঙ্গে বিপর্যয় মোকাবেলার আহ্বান জানান ট্রাম্প। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। দেখছেন সকালের সময়। খেলার খবর। মিয়ানমার থেকে দেশে ফিরল বাংলাদেশ নারী ফুটবল দল। ইতিহাস গড়ে প্রথমবারের মতো এশিয়ান কাপে জায়গা করে নেওয়া স্বর্ণকন্যাদের সংবর্ধনা দিল বাফুফে। দক্ষিণ এশিয়ান গণ্ডি পেরিয়ে নিজেদের ফুটবলের বিশ্বমঞ্চে প্রমাণ করতে চায় ঋতুপর্ণা আফিদারা। এশিয়ান কাপই মূল লক্ষ্য বাফুফের। মিয়ানমারে নারী দলের খেলায় মুগ্ধ সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। ইয়াঙ্গুন থেকে ব্যাংকক, তারপর ঢাকা। মিয়ানমারে এশিয়ান কাপ বাছাইয়ের সফল মিশন শেষে দেশে ফিরল বাংলাদেশ নারী ফুটবল দল। দীর্ঘ ভ্রমণের ক্লান্তি থাকলেও ফুটবলারদের চোখে মুখে উচ্ছ্বাসের ছাপ। দেশের নারী ফুটবল জাগরণের ইতিহাসের অংশ হয়ে থাকবে এই দলটি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্বর্ণকন্যাদের বহনকারী বাসের গন্তব্য হাতিরঝিলের এমপি থিয়েটার। সেখানে ইতিহাস গড়া নারী দলের জন্য সংবর্ধনার আয়োজন করে বাফুফে, যেখানে আগে থেকে উপস্থিত ছিলেন বাফুফে সভাপতি দাবিদ আউয়াল, অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী ও সাফজয়ী গোলরক্ষক আমিনুল হক। একে একে মঞ্চে ডাকা হয় ঋতুপর্ণা, আফিদা, মনিকা, মারিয়াদের। তাদের ফুল দিয়ে বরণ করে নেন বাফুফের কার্যনির্বাহী সদস্যরা। এরপর হয় বর্ণিল আলোকসজ্জা। নারী ফুটবলারদের সংবর্ধনা আয়োজনে কোনো কার্পণ্য করেনি বাফুফে। সমর্থকদের ভালোবাসায় অনুপ্রাণিত ফুটবলাররাও বাংলাদেশের ফুটবলকে নিয়ে যেতে চান বিশ্ব মঞ্চে। আর এদেশের মানুষের ফুটবল প্রেম দেখে বিমোহিত দলের ইংলিশ কোচ পিটার বাটলার। ফুটবল খেলা কোনো ইন্ডিভিজুয়াল খেলা না। আমরা জানি, আমরা বাংলাদেশের মেয়েরা জানি কিভাবে কঠিন পরিস্থিতি ফাইট করতে হয়। মিয়ানমারের নারী দলের খেলায় মুগ্ধ সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। আর অস্ট্রেলিয়ায় আয়োজিত হতে যাওয়া নারী এশিয়ান কাপই এখন মূল লক্ষ্য বাফুফের। আমি লাস্ট খেলাটা দেখার সময় যে খেলাটা দেখেছি মায়ানমারের, আমি দেখেছি এর আগেও আমি ওদের খেলা দেখেছি। আর এখনকার খেলার মধ্যে পার্থক্য হচ্ছে ওদের পায়ে যখন বল থাকে না, ওরা পজিশনটা তখন কিভাবে নিচ্ছে।
দিস ইজ অ্যামেজিং। আই মিন ইউ গাইজ আর অ্যামেজিং, জাস্ট কিপ রকিং। আমাদের একটাই এখন কমিটমেন্ট, একটাই স্লোগান, একটাই এখন ট্যাগলাইন, হুইচ ইজ মিশন অস্ট্রেলিয়া। সেখানে আমরা যাচ্ছি। জাঁকজমকভাবে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করলেও নারী ফুটবলারদের জন্য আর্থিক কোনো পুরস্কার ঘোষণা করেনি ফুটবল ফেডারেশন। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বিএনপিকে সংস্কার বিরোধী বলা অপপ্রচার, রাষ্ট্রকে দুর্বল করার প্রস্তাবে না। পিআর ও আগে স্থানীয় ভোট চাওয়া ষড়যন্ত্র নয়, দলীয় এজেন্ডা, বলছে জামায়াত। জুলাই সনদ মৌলিক সংস্কার আটকানোর চেষ্টা, প্রতিরোধের হুঁশিয়ারি এনসিপির। হত্যায় জড়িতদের বিচার চায় দেশের মানুষ, উত্তরাঞ্চলের পদযাত্রায় নেতারা। এবং রক্তাক্ত জুলাইয়ের 7 তারিখ দেশ জুড়ে পালিত হয় বাংলা ব্লকেড। আসে বৈষম্যমূলক কোটা বাতিলের 1 দফা ঘোষণা। হল বন্ধ হয়ে গেলে আন্দোলনের হাত ধরেন বেসরকারির শিক্ষার্থীরা। এই ছিল সকালের সময়, সঙ্গে থাকুন সময়ের।